আগের ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম কুলম্বের সূত্র এবং আগের ভিডিওতে তোমাদের একটা প্রশ্ন রেখেছিলাম ওই চ্যাপ্টারের উপরে। বলেছিলাম যে বাজ পড়ার সময় কোথায় বেশি নিরাপদ, কোথায় থাকা বেশি নিরাপদ। তোমরা আগেই দেখেছ যে তড়িৎ পর্দা কীভাবে কাজ করে, বা কোনো ধাতব বা পরিবাহী গোলকের বা আবদ্ধ পরিবাহী কোনো স্থানে, যে স্থানটা পরিবাহী দ্বারা কভার করা আছে, ঢাকা রয়েছে, এরকম কোনো স্থানে যদি থাকি তাহলে সেই স্থানের ভিতরে এরকম কোনো একটা যদি পরিবাহী আবরণ হয় তাহলে এই স্থানের ভিতরে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র থাকে না বা থাকতে পারে না। এই জন্য কোনো ধাতব আবরণের মধ্যে থাকলে সবচেয়ে ভালো থাকা যায়। তাহলে ধাতব আবরণ বলতে যেমন আমরা মনে করতে পারি একটা গাড়ির চারিদিকে মেটালিক কভার দিয়ে ঢাকা থাকে, গাড়িটা অনেক বেশি নিরাপদ হয়। তবে বাজ পড়ার সময় কোনো গাছের নিচে থাকা উচিত নয়, বা কোনো উঁচু কোনো কিছুর নিচে থাকা উচিত নয়। যতদূর সম্ভব উঁচু জিনিসপত্র এড়িয়ে থাকা উচিত। এবং যদি খোলা মাঠে থাকো তাহলে দাঁড়িয়ে থাকবে না, কোনো গর্ত বা কোনো নালা যদি থাকে তার মধ্যে শুয়ে পড়বে, নাহলে মাটির ওপরে শুয়ে পড়বে। কারণ যত উপরে মেঘের কাছাকাছি থাকবে তত এই যে ব্যক্তির উপরই বাজ পড়ার সম্ভাবনা বেড়ে যাবে, এই জন্য শুয়ে থাকবে। তাহলে দেখা যাচ্ছে যে কোনো ধাতব এনক্লোজার তার মধ্যেই সবচেয়ে বেশি নিরাপদ থাকে। তা আজকে আমরা আলোচনা করবো স্থির তড়িতের তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। কিন্তু তার আগের চ্যাপ্টারে কুলম্বের সূত্রে আমরা আর কয়েকটি বিষয় একটুখানি সংক্ষেপে আলোচনা করে নেব, যেটা হচ্ছে আধানের বন্টন। তোমরা আগে দেখেছ আধান বিভিন্নভাবে বন্টিত হতে পারে। যদি একটা সরু লম্বা তার হয়, পরিবাহী তার, তাকে যদি আধান দেওয়া হয় তাহলে এই দৈর্ঘ্য বরাবর ওর আধানগুলি ছড়িয়ে পড়বে দৈর্ঘ্য বরাবর। তাহলে এক্ষেত্রে যদি তারটা খুব সরু হয়, আমরা এর ক্ষেত্রে আধানের রৈখিক ঘনত্ব আমরা বলি, রৈখিক ঘনত্ব, কারণ এটা রেখা বরাবর আধানটা রয়েছে। যদি কোনো সারফেস, কোনো তলের উপর আধান বন্টিত থাকে তাহলে আমরা বলবো আধানের তলমাত্রিক ঘনত্ব, যেটাকে সিগমা দিয়ে চিহ্নিত করা হয়, আধানের তলমাত্রিক ঘনত্ব। আর এটা হচ্ছে আধানের রৈখিক ঘনত্ব, এটা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব, আর এটা হচ্ছে আধানের রৈখিক ঘনত্ব। আর যদি কোনো আয়তন জুড়ে থাকে আধান, কোনো আয়তন জুড়ে 3 ডাইমেনশনাল এরকম যদি কোনো থাকে, তাহলে তার ক্ষেত্রে আমরা রো বলি। এটা হচ্ছে আধানের আয়তন মাত্রিক ঘনত্ব। তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব বলতে কি বোঝায় না, একক ক্ষেত্রফলের মধ্যে কি পরিমাণ আধান থাকে। এটার ক্ষেত্রফল যদি এ হয়, ক্ষেত্রফল এ, এবং এতে যদি কিউ পরিমাণ টোটাল আধান থাকে, তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব হবে কিউ বাই এ, এবং এর একক হবে কুলম্ব পার মিটার স্কোয়ার। যদি সুষমভাবে আধানটা এই তলের উপর ছড়িয়ে থাকে, সুষমভাবে ছড়িয়ে না থাকলে কিন্তু হবে না, সেক্ষেত্রে অন্যরকম হবে। এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে আধানের রৈখিক ঘনত্ব ল্যামডা, এক্ষেত্রে ল্যামডা ইকুয়ালস টু হবে কিউ বাই এল, যেখানে এল হচ্ছে এর মোট দৈর্ঘ্য, অর্থাৎ একক দৈর্ঘ্যে যে পরিমাণ আধান থাকে। তাহলে এর এককটা কি হবে, এর একক হবে কুলম্ব পার মিটার স্কোয়ার, পার মিটার, কুলম্ব পার মিটার দৈর্ঘ্য। আর এর ক্ষেত্রে ল্যামডা হবে, এর ক্ষেত্রে রো হবে কিউ বাই ভি,
যেখানে ভি হচ্ছে টোটাল আয়তন, এখানে এল দৈর্ঘ্য আর এর ক্ষেত্রে ভি হচ্ছে এর আয়তন, তাহলে এটার একক হবে কুলম পার মিটার কিউব, কুলম পার মিটার কিউব। তাহলে দেখছি এখানে একটা ক্ষেত্রফলের ওপর বা ক্ষেত্রের ওপর 2 ডাইমেনশনের ওপর আধানগুলো ছড়িয়ে আছে, তার একক ক্ষেত্রফলে যেটা থাকে সেটাই হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব। এর ক্ষেত্রে একক দৈর্ঘ্যে যে পরিমাণ আধান থাকে, কারণ দৈর্ঘ্য বরাবর ছড়িয়ে আছে আধানটি, ওই জন্য আধানের রৈখিক ঘনত্ব। আর এর ক্ষেত্রে আয়তন জুড়ে ছড়িয়ে আছে আধানটি একটি স্থানে, সেই জন্য এটা আধানের আয়তন মাত্রিক ঘনত্ব। তাহলে আমরা এগুলো বলি কেন, এগুলো বিবেচনা করছি কেন? কারণ এগুলো আমাদের লাগবে পরবর্তীকালে যদি আমরা কোনো তড়িৎ ক্ষেত্র, প্রাবল্য বা বল আমরা হিসাব করি, তখন কিন্তু সেক্ষেত্রে এগুলো লাগবে। তার কারণ আমরা কুলম্বের সূত্র করেছি কেবলমাত্র দুটো বিন্দু আধানের জন্য। যদি ওই আধানটা ডিস্ট্রিবিউটেড থাকে, যদি অনেকগুলো আধান থাকে, এক জায়গায় অনেকটা আধান ছড়িয়ে থাকে, তার ক্ষেত্রে যদি আমরা কোনো কিছু ক্যালকুলেশন করতে যাই, তড়িৎ বল বা তড়িৎ ক্ষেত্র, তাহলে কিন্তু আমাদের এই যে আধানের যে ডেনসিটি, সেগুলো কিন্তু আমাদের সেক্ষেত্রে লাগবে। তাহলে এখানে আমরা এগুলো দেখতে পেলাম, যদি এগুলো সুষমভাবে ছড়িয়ে না থাকতো তাহলে কি বলতাম? তাহলে বলতাম এগুলো যদি সুষমভাবে ছড়িয়ে না থাকতো, তাহলে আমরা এখানে একটা ছোট্ট ক্ষেত্রফল কল্পনা করতাম, এখানে একটা ছোট্ট ক্ষেত্রফল কল্পনা করতাম, এবং এটাকে যদি আমি একটা ভেক্টরিক্যালি দেখি, এটা যদি ভেক্টরিক্যালি দেখি, প্রথমে দেখা যাক 3 ডাইমেনশনাল একটা দেখা যায়। ধরা যাক এরকম দৈর্ঘ্য বরাবর একটি পরিবাহী তার রয়েছে, এতে এর প্রতি একক দৈর্ঘ্যে কতটা থাকে তার জন্য আমরা সেটা বার করব। আমরা এখানে ডিএল পরিমাণ দৈর্ঘ্য বিবেচনা করলাম। ডিএল খুব ক্ষুদ্র দৈর্ঘ্য একটা, এবং এটা আর দূরত্বে ভেক্টর আর, পজিশন ভেক্টর আর, এরকম দূরত্বে ডিএল একটা দৈর্ঘ্য বিবেচনা করলাম। এই দৈর্ঘ্যটার বরাবর এখানে কিন্তু চার্জ ছড়িয়ে আছে, এখানে বরাবর চার্জ ছড়িয়ে আছে। তাহলে এখানে এই পজিশনে এর যে আধানের রৈখিক ঘনত্ব ল্যামডা আর আমরা বলবো, এক্ষেত্রে ল্যামডা আর বলবো, কারণ এই যে আধানের যে রৈখিক ঘনত্ব, এটা সব জায়গায় সমান নয়, এখন আমরা সমান বিবেচনা করছি না, নন ইউনিফর্ম। আগের ক্ষেত্রে যেটা বলেছিলাম যে এটা কিউ বাই এল হয়েছিল, সেক্ষেত্রে ইউনিফর্ম ছিল, সুষমভাবে ছড়িয়েছিল, সব জায়গায় সমানভাবে ছড়িয়েছিল। তাহলে এর ক্ষেত্রে এটা হবে, যদি ডিএলে, যদি এখানে ডিএল পরিমাণ স্থানে যদি ডি কিউ পরিমাণ যদি চার্জ থাকে, তাহলে এটা হবে ডি লিমিট ডিএল টেন্স টু 0 ডি কিউ বাই ডিএল, এটা হবে আধানের তলমাত্রিক ঘনত্ব। আর যদি আমরা টোটাল আধান আমরা নির্ণয় করতে চাই, যদি এখানে আমরা টোটাল আধানটা নির্ণয় করতে চাই, তাহলে এটাকে আমাদের ইন্টিগ্রেট করতে হবে। এটাকে ইন্টিগ্রেট করতে হবে কিসের উপর না, যদি আমরা জানতে চাই যে এই দৈর্ঘ্য বরাবর কত আধান রয়েছে, টোটাল আধান কিউ, তাহলে এটা ওই ল্যামডা ডিএল, অর্থাৎ ডিএলে কত পরিমাণ আধান থাকে, ডিএল দৈর্ঘ্যে যে আধান থাকবে, অর্থাৎ ডিকিউ ইকুয়ালস টু, আমরা দেখলাম যে ল্যামডা আর ডিকিউ আর, এখানে ডিকিউ আর হবে, ডিকিউ আর ল্যামডা আর, ল্যামডা আর, এটা আর দিয়ে দেওয়া ভালো, ল্যামডা আর ইন্টু ডিএল, দেখতে পাচ্ছ ডিকিউ আর ইকুয়ালস টু ল্যামডা আর ইন্টু ডিএল। তাহলে এটাকে যদি আমি ইন্টিগ্রেট করে দিই, তাহলে মোট আধান কিউ পাবো। কিউ মোট আধান কত হবে না, এল দৈর্ঘ্যের উপর আমরা ইন্টিগ্রেট করছি, এই দৈর্ঘ্যটাকে আমরা এল বলছি, এই যে টোটাল দৈর্ঘ্যটাকে এল, এই দৈর্ঘ্যের উপর আমরা ইন্টিগ্রেট করছি, তাহলে ল্যামডা আর ডিএল। তাহলে এইভাবে আমরা যদি এখানে ইন্টিগ্রেট করি, তাহলে আমরা এখান থেকে আমরা মোট ওই দৈর্ঘ্যে মোট কতটা আধান আছে সেখান থেকে বার করতে পারবো। ঠিক একইভাবে যদি আমরা এটা আয়তন যদি ধরতাম, এখানে 3 ডাইমেনশনাল পিকচারের ক্ষেত্রে এটাকে যদি একটি বড় আয়তন ধরতাম, বা আয়তন না, ক্ষেত্রফল, এবং তার মাঝখানে যদি আমরা একটা ক্ষুদ্র ক্ষেত্রফল ডিএস কল্পনা করতাম, ডিএস, তাহলে এই যার পজিশন ভেক্টর ছিল আর, তাহলে তার ক্ষেত্রে আমরা কিন্তু এর ক্ষেত্রে আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা আর ইকুয়ালস টু, এটা হবে লিমিট
ডেল্টা এস বা ডিএস, ডেল্টা এস আমি ডেল্টা এস ধরছি, এটা টেন্স টু জিরো, ডেল্টা এস টেন্স টু জিরো বা ডিএল টেন্স টু জিরো যাই বলি না কেন, এটা ডি, এখানে যদি ডি কিউ পরিমাণ আধান থাকে তাহলে এটা ডি কিউ বাই ডি ডেল্টা এস, সরি ডেল্টা কিউ, এটা ডেল্টা ধরি, দুটোই যখন ডেল্টা ধরি ডেল্টাই ধরছি, এটা ডিও ধরতে পারো তোমরা, অসুবিধা নেই, ডিএল ডেল্টা এল ডিভাইডেড বাই ডেল্টা এস। এখানে বেটার হয় এখানে ডেল্টা ধরাই ভালো, হ্যাঁ এখানে ডেল্টা, আমরা এখানে ডেল্টা ধরি, ডেল্টা ধরাই ভালো, এটা সরি ডেল্টা এল, ডেল্টা এল, এটাকে আমরা ডেল্টা এল ধরি, কারণ তখন যখন লিমিট হয়ে যায় তখন ডেল্টা এলটা ডিএল হয়ে যায়, ডিএল মানে এটা ইকুয়ালস টু ডিকিউ বাই ডিএল হয়ে যাবে, এটাও ডি ডেল্টা কিউ ধরি, এটা তাহলে যখন এটা লিমিটটা উঠে যাবে তখন এটা ডিকিউ বাই ডিএল হয়ে যাবে। ঠিক এটা আধানের তলমাত্রিক ঘনত্ব আমরা বললাম, একইভাবে আধানের, সরি এটা আধানের তলমাত্রিক ঘনত্ব, না ঠিক আছে, আচ্ছা আর যদি আয়তন মাত্রিক ঘনত্ব বলতে বলা হতো তাহলে কি হতো, এটা লিমিট, লিমিট ডেল্টা ভি, এখানে ভলিউম কনসিডার করতাম, ডেল্টা ভি টেন্স টু জিরো ডেল্টা কিউ বাই ডেল্টা ভি। আর এর ক্ষেত্রে যদি আমরা টোটাল আধান বার করতে যেতাম তাহলে এটাকে এই সারফেস ইন্টিগ্রাল করতে হতো এস, এটাকে ইন্টিগ্রাল করতে হতো সিগমা আর ডি এস, এর উপরে ইন্টিগ্রেট করতে, আর এর ক্ষেত্রে টোটাল আধান বার করতে গেলে এটা ইন্টিগ্রেট করতে হতো রো আর ইন্টু ডি ভি, এটা ভি এর উপর ইন্টিগ্রেট করতে হতো। তাহলে এইটা একসঙ্গে বড্ড ক্লামজি হয়ে যাচ্ছে, এটা আলাদা, এটা তলমাত্রিক ঘনত্বের ক্ষেত্রে, এটা আয়তনমাত্রিক ঘনত্বের ক্ষেত্রে। ঠিক আছে, আমরা এগুলো পড়লাম, এগুলো পরবর্তীকালে প্রবলেম করতে গেলে লাগবে, বা এই ধারণাগুলো আমাদের জরুরি। কোনো স্থানে যদি আধান বণ্টিত থাকে তার ক্ষেত্রে এরা কীরকম হবে বা এই আধানের বন্টন কীরকম হবে সেটা পরবর্তী ক্ষেত্রে আমরা ধাপে ধাপে বিবেচনা করব। এবার আমরা সরে আসি সরাসরি তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি? তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র দেখো, যখন একটা স্থানে কোনো চার্জ না থাকে তখন ওই স্থানে যদি আমরা একটা কিউ পরিমাণ আধান নিয়ে আসি, তাহলে এই আধানকে নিয়ে আসতে আমাদের কোনো কাজ করতে হবে না বা কোনো বাধার সম্মুখীন হতে হবে না, কিন্তু এটাকে আমরা সহজেই নিয়ে আসতে পারবো কারণ এখানে অপর কোনো আধান নেই। এইবার এই প্লাস কিউ আধানকে রাখার পর এরপর এর আশপাশে যে স্থান রয়েছে সেখানে যদি আমি অপর আরেকটি আধান আনতে যাই, যদি এখানে আমি আর একটা ডেল্টা কিউ ক্ষুদ্র আধান যদি আনতে চাই, তাহলে দেখব যে এই আধানের জন্য এই আধানটি কিন্তু এই টেস্ট চার্জ, এটাকে আমরা টেস্ট চার্জ বলছি, এ কিন্তু বল অনুভব করছে, এর জন্য এও করবে, কিন্তু আমরা দেখছি যে এর আশপাশে কোনো জায়গায় যদি আমরা ডেল্টা কিউ পরিমাণ আধান নিয়ে আসি তাহলে সেটা বল অনুভব করবে। তাহলে আশপাশে যে স্থানে কোনো আধানকে আনলে বল অনুভব করে ওই স্থানটাকেই বলা হচ্ছে এই আধানের তড়িৎ ক্ষেত্র, ওই স্থানকে বলা হচ্ছে। তাহলে আমরা তড়িৎ ক্ষেত্র মানে কি বললাম না, তড়িৎ ক্ষেত্র মানে হচ্ছে কোনো স্থানে, এখন এই আধানটা একটাও থাকতে পারে, এই আধানটা ডিস্ট্রিবিউটেড অনেক আধান থাকতে পারে, যে কোনো কারণে অনেক আধান বা যে কোনো কিছুটা আধান থাকতে পারে, সেটা আমাদের দেখার দরকার নেই। কিন্তু যদি কোনো স্থানে যদি আমরা একটা আধানকে নিয়ে আসলে সেই আধান যদি একটা বল অনুভব করে, তবে ওই স্থানে তড়িৎ ক্ষেত্র আছে আমরা বলবো, হ্যাঁ ওই স্থানে আমরা তড়িৎ ক্ষেত্র কাজ করছে আমরা বলবো। আধানের উপর যদি কোনো স্থানে বল ক্রিয়া করে, আর বিন্দু আধানের চারিদিকে তো তড়িৎ ক্ষেত্র থাকবেই, কারণ অপর আধান আনলে সে তো বল অনুভব করবেই। তাহলে কোনো স্থানে কতটা তড়িৎ ক্ষেত্র কাজ করছে সেটা জানার জন্য আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের কথা বলি। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এটা কি জিনিস? এটা হচ্ছে কোনো তড়িৎ ক্ষেত্র, যদি কোনো স্থানে তড়িৎ ক্ষেত্র থাকে, অর্থাৎ কোনো স্থানে যদি আধানকে নিয়ে গেলে সেই আধান যদি বল অনুভব করে, তবেই আমরা বলবো সেখানে তড়িৎ ক্ষেত্র আছে। তাহলে সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক ধনাত্মক আধানের উপর যে পরিমাণ বল ক্রিয়া করে তাকেই ওই বিন্দুতে ওই ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমরা বলবো। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কাকে বলছি না, কোনো
তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক ধনাত্মক আধান আনলে উহা যে পরিমাণ বল অনুভব করে তাকে ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে, এখানে কোনো বিন্দুতে কথাটা জুড়ে নেওয়া ভালো, একক তড়িৎ ধনাত্মক আধান আনলে উহা যে পরিমাণ বল অনুভব করে তাকে ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলে। ওই স্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলে। তাহলে যদি আমরা কোনো স্থানে যদি কিউ পরিমাণ আধান রাখলে এর উপরে যদি এফ বল অনুভব করে কোনো স্থানে, তাহলে একক আধানের উপর কতটা বল অনুভব করবে? এফ বাই কিউ। একেই বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এই বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এটাকে ই দিয়ে চিহ্নিত করা হয়, ক্যাপিটাল ই, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, এটাকে ইংরেজিতে বলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে আমরা ই ইকুয়ালস টু এফ বাই কিউ এটা আমরা বলি। কিন্তু এই যে আমরা টেস্ট চার্জ রাখছি, যে চার্জটা রেখে আমরা দেখছি যে ওই স্থানে বল অনুভব করে কি না, সেই স্থানে আমরা যদি এই টেস্ট চার্জকে রাখতে গিয়ে দেখা যাবে যে এই টেস্ট চার্জ যে এক্সিস্টিং ইলেকট্রিক ফিল্ড আছে, অর্থাৎ যে আগে যে ইলেকট্রিক ফিল্ড ছিল সেই ইলেকট্রিক ফিল্ডটাকে কিছুটা ডিস্টার্ব করতে পারে ওর নিজের ফিল্ড দিয়ে। মানে টোটাল কোনো স্থানে টোটাল ইলেকট্রিক ফিল্ড হবে যে এক্সিস্টিং ইলেকট্রিক ফিল্ড যেটা ছিল প্লাস যে টেস্ট চার্জকে আনলাম তার জন্য। এই জন্য কোনো স্থানে যদি ইলেকট্রিক ফিল্ড আছে কি না সেটা টেস্ট করতে হয়, তাহলে একটা চার্জকে এনে টেস্ট করতে হবে এবং সেই চার্জটাকে খুব 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 পরিমাণ ছোট নিতে হবে। কেন চিহ্নিত হবে না, এটা ধরা যাক খুব ক্ষুদ্র পরিমাণ ডেল্টা কিউ নেওয়া হলো, তার উপরে যদি ডেল্টা এফ পরিমাণ ফোর্স বল কাজ করে, তবে এখানে আমরা এর এই স্থান তড়িৎ ক্ষেত্র ই ইকুয়ালস টু বলবো লিমিট ডেল্টা কিউ টেন্ডস টু 0 ডেল্টা এফ বাই ডেল্টা কিউ। কেন এটা করা হলো না, যাতে এটাকে অত্যন্ত ক্ষুদ্র পরিমাণ কেন নেওয়া হলো না, যাতে করে এই টেস্ট চার্জ বা যেটা দিয়ে আমরা টেস্ট করছি সেই টেস্ট চার্জ যেন এক্সিস্টিং ইলেকট্রিক ফিল্ড, অর্থাৎ এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা রয়েছে তাকে যেন ডিস্টার্ব না করে, তার জন্য এটাকে অতি ক্ষুদ্র পরিমাণ এটা নেওয়া হলো। ঠিক আছে, তাহলে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দেখলাম যে একটা বল, একটা ফোর্স। কি ফোর্স না, ইউনিট পজিটিভ চার্জের উপর ফোর্স। এই জন্য ই মাস্ট বি এ ভেক্টর, ই কিন্তু একটা অবশ্যই ভেক্টর হবে। এবং এই ই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এর ইউনিট কি হবে, এসআই ইউনিট কি হবে, বিশেষ করে এসআই ইউনিট। তাহলে ডেল্টা এফ মানে তোমরা এখানে দেখছো এর ইউনিট হচ্ছে নিউটন আর কিউ এর একক হচ্ছে কুলম। তাহলে এর একক দাঁড়াবে নিউটন পার কুলম। এর আরেকটা একক আছে, সেটা হচ্ছে ভোল্ট পার মিটার। এটা তোমরা বিভব পড়ানোর পর এই ভোল্ট কি জিনিস, ভোল্টের ডেফিনেশনটা তোমরা জানবে এবং তারপরে আমরা এই ইউনিটটা এক্সপ্লেন করব বা ইউনিটটা ব্যাখ্যা করব। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যর এর একটা মাত্রার ব্যাপার রয়েছে। মাত্রা তোমরা অনেক ক্ষেত্রে মাত্রা দেখেছো, এগুলো একটু দেখে নেবে। মাত্রা হচ্ছে উপরের বলের মাত্রা হবে এবং নিচে আধানের মাত্রা হবে। এবং বলের মাত্রা তোমরা জানো ml t⁻⁻2 এবং আধানের মাত্রা, আধান হচ্ছে I প্রবাহ মাত্রা ইন্টু টি, সময়, প্রবাহ মাত্রা ইন্টু সময়, এটা হচ্ছে চার্জ হয়, এটা হচ্ছে I প্রবাহ মাত্রা, এটা হচ্ছে সময়। তাহলে এটা কি দাঁড়ালো, তাহলে এটা দাঁড়ালো ml t⁻⁻2
টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1, এটা। তাহলে আমরা এটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ডাইমেনশনটা দেখলাম। এবার যদি কোনো বিন্দু আধান থাকে, সেই বিন্দু আধানের জন্য বিন্দু আধানের নিকটে কত ক্ষেত্র প্রাবল্য হবে সেটা আমরা একটু দেখব। তাহলে বিন্দু আধানের জন্য ক্ষেত্র প্রাবল্য, ধরা যাক কোনো স্থানে +q পরিমাণ আধান আছে, তাহলে ওটার থেকে r দূরত্বে, আর যদি আমরা এইদিকে দেখি এবং r যদি এদিকে ইউনিট ভেক্টর হয়, তাহলে এই দিক বরাবর যদি ইউনিট ভেক্টর হয়, তাহলে r দূরত্বে এখানে যদি আমরা একটা একক ধনাত্মক আধান রাখি, তাহলে ও কতটা বল অনুভব করবে? ও বল অনুভব করবে f পরিমাণ। যদি বল অনুভব করে তাহলে f ইকুয়ালস টু হবে 1/4πε0 q ইন্টু 1, কারণ এর চার্জ 1, ডিভাইডেড বাই r স্কোয়ার। এটা যদি ভেক্টরিক্যালি লিখি, এটাই তড়িৎ ক্ষেত্র, এটাই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, কারণ একক ক্ষেত্র বলের একক আধানের উপর প্রযুক্ত বল, এটাকে ই বলা হচ্ছে। তাহলে ই ইকুয়ালস টু হচ্ছে 1/4πε0 q বাই r স্কোয়ার, এটা বিন্দু আধানের জন্য। এটা যদি ভেক্টরিক্যালি লেখা হয় তাহলে এটা ই ইকুয়ালস টু হবে 4πε0 q বাই r স্কোয়ার, যেটা থাকলো সেটাই, শুধুমাত্র এই ইউনিট ভেক্টরটাকে এখানে আমি অ্যাড করে দিলাম, কারণ এই ইউনিট ভেক্টরের ডিরেকশনেই ফোর্সটা কাজ করবে, এই দিক বরাবর কাজ করছে। ধনাত্মক আধান এবং ধনাত্মক আধান যদি হয় তাহলে এই দিক বরাবর কাজ করবে। এবং এটাকে আমরা, তোমরা জানো যে ইউনিট ভেক্টরটাকে এই ফর্মেও লেখা যায় যে 1/4πε0 কিউব, এটাকে r ভেক্টর ডিভাইডেড বাই r কিউব হয়ে যাবে, তাহলে এখানে এটা হিসেবে লেখা যায়। এটা গেল বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। যদি এই আধান একটা স্থানে বণ্টিত থাকে, অর্থাৎ একটা স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকে, এবং সেটাও যদি নন ইউনিফর্মলি থাকে, তাহলে কি হবে? তাহলে সেক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি হবে? আমরা তো একটা বিন্দু আধানের ক্ষেত্রে দেখলাম, যদি এরকম দেখা যায় যে 3 ডাইমেনশনাল একটা স্পেস এক্স ওয়াই জেড, এখানে একটা ভলিউম জুড়ে আধান রয়েছে, যার এখানে একটা ছোট্ট আমরা এলিমেন্ট নিলাম, ছোট্ট একটা ভলিউম এলিমেন্ট, যার আয়তন হচ্ছে ডিভি, এবং এখানে এটা হচ্ছে আর পজিশন ভেক্টরে রয়েছে, এটা আর বা r0 পজিশন ভেক্টরে রয়েছে। আমি অপর একটা কোনো বিন্দুতে এখানে ক্ষেত্র প্রাবল্য বার করতে চাচ্ছি, এখানে আর এইখানে ক্ষেত্র প্রাবল্য, এর জন্য এই যে আধানটা ছড়িয়ে রয়েছে, এই ভলিউমটা, এই ভি ভলিউমটার মধ্যে যে আধান ছড়িয়ে রয়েছে, তার মধ্যে এটা হচ্ছে ডেল্টা ভি, ছোট্ট আধান, ছোট্ট পরিমাণে এলিমেন্ট আমরা এখানে কনসিডার করেছি। তাহলে এটার ক্ষেত্রে এইখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই কত হবে সেটা আমাদের এখান থেকে দেখতে হবে। এর জন্য এই টোটাল ভলিউম ডিস্ট্রিবিউশনটার জন্য, তাহলে টোটাল ভলিউম ডিস্ট্রিবিউশন, তার আগে আমরা এই স্মল ভলিউম ডিস্ট্রিবিউশন আমরা আগে আলোচনা করি। যদি এই স্থানে এই বিন্দুটাকে পি বলি, পি বিন্দু, তাহলে পি বিন্দুতে যদি আমরা ভলিউম ডেন্সিটি অফ চার্জ অর্থাৎ রো r0 যেটা আমরা বলছি, সেটা যদি এখানে এটা রো r0 হয়, অর্থাৎ এই ফাংশন অফ r0, অর্থাৎ রো বিভিন্ন স্থানে বিভিন্ন হতে পারে, যেটা ফাংশন অফ r0 বললাম, তাহলে এই ডেল্টা ভি পরিমাণ স্থানে কত পরিমাণ আধান থাকবে? ডেল্টা কিউ r0 ইকুয়ালস হবে রো r0 ইন্টু ডিভি, এটা। অর্থাৎ এখানে আধান ডেন্সিটি, চার্জ ডেন্সিটি এবং এর ক্ষুদ্র আয়তন গুণ করে দিলাম, তাহলে এইটুকু স্থানে কতটা চার্জ থাকবে সেই চার্জের পরিমাণ আমি পেয়ে গেলাম। তাহলে এইটুকু চার্জের জন্য এখানে ক্ষেত্র প্রাবল্য কত হবে? এই দিক বরাবর যদি এটা ইউনিট ভেক্টর হয়, এটা সাপোজ এটা ইউনিট ভেক্টর এন ক্যাপ যদি আমি দিয়ে দিই এন ক্যাপ, তাহলে এখানে এই ক্ষেত্র প্রাবল্য ই ডিই, অর্থাৎ এই ক্ষুদ্র অংশটুকুর জন্য হবে
ক্ষুদ্র অংশটুকুর জন্য হবে 1/4πε0, এটা তো কনস্ট্যান্ট থাকবেই। তাহলে এটা হবে এই যে dq r0 এইটা ডিভাইডেড বাই এটা যদি এটার ক্ষেত্রে সরি, এটাকে আমি এক কাজ করি, আপাতত এক্স ক্যাপ ধরে নিই এবং এই ডিস্টেন্সটা এক্স ধরে নিই। এক্সটা আমরা পরে দেখছি এক্সটা কি হচ্ছে। তাহলে এটা আচ্ছা ঠিক আছে, আগেই দেখে নিই এক্সটা কি হচ্ছে। তাহলে দেখো এখানে দেখো এই r0 প্লাস এক্স এইটা ইকুয়ালস টু আর হচ্ছে, তাহলে দ্যাট মিন্স এক্স ইকুয়ালস টু হচ্ছে আর মাইনাস r0 এক্স হচ্ছে এটা আর, দ্যাট ইজ এক্স ইকুয়ালস টু হচ্ছে আর মাইনাস r0। ওকে ফাইন। তাহলে এইটা ডিভাইডেড বাই এই ডিস্টেন্সটার স্কোয়ার এক্স স্কোয়ার ইনটু এক্স ক্যাপ, দ্যাট ইজ এটা তাহলে কি হয়ে গেল, এটা হয়ে যাবে 1/4πε0 আমরা dq এর জায়গায় এটা বসিয়ে দিচ্ছি রো r0 ইনটু dv ডিভাইডেড বাই দ্যাট ইজ এক্স স্কোয়ার, এটা যদি এক্স কিউব হয়ে যাবে, এটা এক্স কিউব, কারণ এটাকে আমরা এক্স ভেক্টর ডিভাইডেড বাই এক্স করে লিখেছিলাম, ওই জন্য এটা এরকম হয়ে গেছে। তাহলে টোটাল ভলিউমটার জন্য এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে না, এই টার্মটাকে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে এই টার্মটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি এখানে, তাহলে আমরা পাবো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পাবো 1/4πε0 ইন্টিগ্রেশন ভি ওভার ভলিউম ভি রো r0 ইন্টু ডিভি। আর এখানে এই এক্স এর জায়গায় আমরা এইটা বসাতে পারি এখন আর মাইনাস r0 এইটা ইন্টু ডিভি ডিভাইডেড বাই আর মড অফ আর মাইনাস r0, দিস ইজ কিউব। তাহলে এইটা আমাদের এর ক্ষেত্রে যদি ডিস্ট্রিবিউটেড থাকে তাহলে কিন্তু আমাদের এইভাবে এখানে বার করতে হবে। ভলিউম ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এখানে কতটা বল ক্রিয়া করে সেটা, এটা হায়ার সেকেন্ডারি লেভেলের জন্য এতটা কমপ্লিকেটেড বা জটিল কিছু না প্রশ্ন আসলে পরবর্তীকালে ডিগ্রি লেভেলে এগুলোর প্রচুর প্রয়োগ আমরা দেখতে পাবো। এবার আমরা দেখব যে তড়িৎ দ্বিমেরু বলতে কি বোঝায়। তড়িৎ দ্বিমেরু বলতে আগেই তোমাদের একটু কিছুটা আইডিয়া দিয়েছিলাম যে তড়িৎ দ্বিমেরু হচ্ছে দুটি সমান এবং বিপরীত, সমান চার্জ কিন্তু বিপরীত, এটা যদি মাইনাস কিউ হয় বা প্লাস কিউ হয়, এটা মাইনাস কিউ হবে, এরকম যদি দুটো চার্জ থাকে তাহলে, বা এটা মাইনাস কিউ হলে এটা প্লাস কিউ হবে, এই চার্জের সিস্টেম যেটা, এটাকেই তড়িৎ দ্বিমেরু বলা হচ্ছে। সমান এবং বিপরীত ধর্মী ওরা যদি কিছুটা ডিস্টেন্স দ্বারা সেপারেটেড থাকে তাহলে এই সিস্টেমটাকে তড়িৎ দ্বিমেরু বলা হয়। তড়িৎ দ্বিমেরু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা যে বিভিন্ন অণু দেখেছি, বিশেষ করে অণুর মধ্যেই এই তড়িৎ দ্বিমেরুত্ব থাকে। কোনো পদার্থের অণুগুলোই এক একটা তড়িৎ দ্বিমেরু হয়। এই জন্য তড়িৎ ক্ষেত্রে ওরা বিভিন্ন রকম আচরণ করে, সেটা আলোচনা করার জন্যই আমাদের এই তড়িৎ দ্বিমেরু সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করতে হবে। তাহলে এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু অবশ্যই একটা ভেক্টর রাশি, এবং পি কে তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলা হয়। যে দ্বিমেরু ভ্রামক, এটা আমরা আরো ডিটেইলসে আলোচনা করব। পি হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, যেটা যে কোনো একটা চার্জ ইনটু ওদের মধ্যে দূরত্ব, এটা গুণ করলেই হয়ে যায়, চার্জ এবং ওদের মধ্যে যে কোনো একটা চার্জ। তাহলে এটার একক হবে কুলম ইনটু মিটার, এবং এটা ভেক্টর রাশি, ভেক্টর কোয়ান্টিটি কিউ ইকুয়ালস টু হয় কিউ ইনটু এল ভেক্টর। এটা ডিরেকশন হয় নেগেটিভ থেকে পজিটিভের দিকে, নেগেটিভ চার্জ থেকে মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে এই এল এর ডিরেকশনটা হয়।
তাহলে এই তড়িৎ দ্বিমেরুর জন্য আমরা তড়িৎ এই দ্বিমেরুর অক্ষের ওপর কত ক্ষেত্র প্রাবল্য হয় সেটা আমরা এক্ষেত্রে নির্ণয় করব। তাহলে আমরা কি নির্ণয় করতে যাচ্ছি না, তড়িৎ দ্বিমেরুর জন্য ওর অক্ষের ওপর কত ক্ষেত্র প্রাবল্য হয়। ধরা যাক এখানে একটা মাইনাস কিউ আধান রয়েছে, এখানে একটা প্লাস কিউ আধান রয়েছে, এদের মধ্যবর্তী স্থান হচ্ছে ও। তাহলে এই যে মধ্যবর্তী স্থান থেকে মাইনাস কিউ, দিস ইজ প্লাস কিউ, এখান থেকে ডি দূরত্বে একটা বিন্দু বিবেচনা করলাম পি, যেটার এখান থেকে দূরত্ব হচ্ছে এল, এই মধ্যবিন্দু থেকে দূরত্ব হচ্ছে এল। আর এই টোটাল তড়িৎ দ্বিমেরুর দৈর্ঘ্য 2L ধরে নিলাম। 2L মানে হচ্ছে এই হাফটাও এল, এই হাফটার দৈর্ঘ্য এল, অর্থাৎ এখান থেকে এইটুকু দৈর্ঘ্য এল, এখান থেকে এইটুকু দৈর্ঘ্য এল, এবং এখান থেকে এটা টোটাল দৈর্ঘ্য, আচ্ছা সরি, এটা যদি এল ধরি তাহলে এটাকে ডি ধরি, এটাকে ডি, কারণ এটাকে এল ধরেছি। তাহলে কি দেখতে পাবো যে এটা তড়িৎ দ্বিমেরুর একটা সিস্টেম, এর অক্ষ হচ্ছে এইটা, এর উপরে অক্ষের উপরে পি একটা বিন্দু, এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমাদের বার করতে হবে। তো প্রথমে আমাদের এই প্লাস কিউ আধানের জন্য এখানে ক্ষেত্র প্রাবল্য কত বার করব, এবং এই মাইনাস কিউ আধানের জন্য কত ক্ষেত্র প্রাবল্য সেটা বার করব, এবং তারপর এই দুটোকে ভেক্টর সাম করব। তাহলে প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য E1 যদি ধরি, E1 ইকুয়ালস টু হবে 1/4 পাই এপসাইলন কিউ ডিভাইডেড বাই এই এটার স্কোয়ার, দ্যাট ইজ এটা হচ্ছে ডি মাইনাস এল হবে, এটা ডি মাইনাস এল এর স্কোয়ার, মানে এইটুকু টোটালটা ডি, এইটুকু এল বাদ দিলে ডি মাইনাস এল এর স্কোয়ার এটা, এবং এটা হবে এই দিক বরাবর E1, কারণ এটা প্লাস চার্জ, ওই জন্য এদিক বরাবর হচ্ছে। এবং মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কত হবে, E2 ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন এই চার্জের জন্য, টোটাল ডিসটেন্স হচ্ছে ডি প্লাস এল, তাহলে এটা ইনটু হবে কিউ ডিভাইডেড বাই ডি প্লাস এল এর হোল স্কোয়ার। তাহলে E2টা হবে কিন্তু এই দিকে, কারণ এটা হচ্ছে মাইনাস চার্জ, তাহলে এখানে E2টা হবে এই দিকে মাইনাস চার্জের জন্য। এখন এখানে অবভিয়াসলি দেখা যাচ্ছে যে ডি মাইনাস এল ছোট ডি প্লাস এল এর থেকে, অর্থাৎ ডি প্লাস এল বড়, তার মানে এটা ছোট হবে আর এটা বড় হবে, অর্থাৎ E1 গ্রেটার দ্যান E2 হবে। তাহলে E1 অপোজিট, দুটো অপোজিট, তাহলে রেজাল্ট্যান্ট E কত হবে, রেজাল্ট্যান্ট E হবে E1 মাইনাস E2, এবং সেটা কোন দিকে হবে না, সেটা হবে এই দিক বরাবরই হবে, ই রেজাল্ট্যান্ট যেটা সেটা এই দিক বরাবর, কারণ যেহেতু E1 বেশি, E1 এর দিকেই হবে। তাহলে এটা কি হবে, এই দুটো আমি যদি বসি যদি কমন নিই, কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন জিরো যদি কমন একেবারে নিয়ে নিই, তাহলে দেখা যাবে যে এখানে 1 বাই ডি মাইনাস এল এর হোল স্কোয়ার প্লাস 1 বাই ডি প্লাস এল এর হোল স্কোয়ার, এটা। তাহলে এখান থেকে এটা যদি ক্যালকুলেট করি আমরা, এটা ক্যালকুলেট করলে কি দেখতে পাবো না, ই ইকুয়ালস টু আসছে কিউ ডিভাইড বাই 4 পাই এপসাইলন জিরো, আর এটাকে ক্যালকুলেট করলে ডি স্কোয়ার মাইনাস এল স্কোয়ার এর হোল স্কোয়ার, হয়ে যাচ্ছে। আর উপরে থাকছে কেটে গিয়ে এখানে 2 ডিএল থাকছে, আর এখানে প্লাস 2 ডিএল, সরি এটা মাইনাস হবে এই জন্য, তাহলে এখানে 2 ডিএল থাকছে আর এখানেও 2 ডিএল থাকছে, তাহলে 4 ডিএল এটা হচ্ছে। তা এটার আমরা জানি যে 1/4 পাই এপসাইলন জিরো, এটাকে একটুখানি উপরে কায়দা করে লিখি যে এটা কিউ ইন্টু 2L লিখি, কিউ ইন্টু 2L এইটা ইন্টু 2D, আর নিচে থাকছে ডি স্কোয়ার মাইনাস এল স্কোয়ার এর হোল স্কোয়ার। তাহলে এইটাকে বলা হয়েছিল পি, দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু। পি ইকুয়ালস টু হচ্ছে কিউ ইন্টু 2L, আগে কিউ ইন্টু এল বলেছিলাম, কারণ সেটা তখন এল ধরেছিলাম দৈর্ঘ্যটা, এখন 2L ধরেছি, এই জন্য এটা হচ্ছে। তাহলে এটাকে ই ইকুয়ালস টু আমরা লিখতে পারি যে 1/4 পাই এপসাইলন জিরো 2 পি ডি ডিভাইডেড বাই ডি স্কোয়ার মাইনাস এল স্কোয়ার এর হোল স্কোয়ার। এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর জন্য, এই তড়িৎ দ্বিমেরুর জন্য এই বিন্দুতে পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য।
এখন দ্বিমেরুটা যদি খুব ক্ষুদ্র হয়, কারণ এগুলো সব সময় আণবিক স্তরেই দ্বিমেরুটাকে দেখা যায়, তাহলে দ্বিমেরুটা যদি ক্ষুদ্র হয় তাহলে সেক্ষেত্রে কি হয় দেখা যাক। যদি এল এখানে খুব ছোট হয়, অর্থাৎ ডি এর তুলনায় যদি এল খুব ছোট হয়, অর্থাৎ এটার তুলনায় এই এলটা যদি খুব ছোট হয়, অর্থাৎ এল ভেরি ভেরি লেস দ্যান ডি যদি হয়, তাহলে আমরা কি বলতে পারি, নিচের টার্মে দেখো, নিচের টার্মে আমরা এলকে নেগলেক্ট করতে পারি ডি এর তুলনায়। এল স্কোয়ারকে নেগলেক্ট করতে পারি। এল স্কোয়ারকে নেগলেক্ট করে শুধু ডি টু দি পাওয়ার 4 থাকছে, তাই ডি টু দি পাওয়ার 4 আর একটা ডি কেটে গিয়ে এখানে শুধু ই নিয়ারলি ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন, এটা হয়ে যাচ্ছে 2p বাই ডি কিউব হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ফর স্মল ডাইপোল, এটা হচ্ছে ফর স্মল ডাইপোল। ঠিক আছে, আজকে আমরা এটা করলাম অক্ষের ওপর করলাম। নেক্সট ক্লাসে আমরা এটা লম্ব সমদ্বিখণ্ডকের উপর করবো। তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে কত ক্ষেত্র প্রাবল্য হয় সেটা আমরা এখান থেকে বার করব। আচ্ছা, আজকে তাহলে এ পর্যন্তই থাক, পরবর্তী ক্লাসেগুলো আলোচনা করব। তবে যাওয়ার আগে একটা কথা তোমাদের বলি, তোমাদের এর আগের ভিডিওগুলোতেও বলেছিলাম যে বেল আইকনটা অন করে রাখতে, কিন্তু কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য বেল আইকনটা অন করা যাচ্ছিল না। এখন সেই সমস্যা দূর হয়েছে, তোমরা এখন বেল আইকনটা অন করে রাখতে পারো যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পাও। যারা বেল আইকন অন করতে গিয়ে এখনও সমস্যায় পড়ছো যে অন করতে পারছো না, তারা তোমাদের যে সাবস্ক্রাইব করা আছে সেটাকে আনসাবস্ক্রাইব করো, একবার আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব করো, তাহলে দেখবে বেল আইকনটা চলে আসবে এবং তখন সেটাকে অ্যাক্টিভেট করে দিও। ঠিক আছে, ভালো থেকো, বাই, আবার দেখা হবে।